পৃষ্ঠা 138। 19 প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। উত্তম কুমার, জন্ম 1926 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর, কলকাতায়। প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রে পদার্পণ 1948 খ্রিস্টাব্দে দৃষ্টিদান ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ। অভিনয় শৈলী রোম্যান্টিক, কমেডিয়ান, ট্র্যাজিক এবং চরিত্রাভিনেতা। মহানায়কের আখ্যা দান। নায়ক হিসেবে দেখা: হারানো সুর 1957, সপ্তপদী 1961, সাগরিকা 1956, পথে হলো দেরি 1957, সাপমোচন 1955। হিন্দি চলচ্চিত্রে অভিনয়: ছোটি সি মুলাকাত 1967, অমানুষ 1975, আনন্দ আশ্রম 1977 ইত্যাদি। মৃত্যু 1980 খ্রিস্টাব্দের 24 জুলাই। উত্তর: উত্তম কুমার। বাংলা চলচ্চিত্র শিল্পের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাঁদের উপস্থিতি কেবল একটি যুগের প্রতিনিধিত্ব করে না, বরং চিরকালের জন্য এক প্রজ্জ্বল পয়রফলৌকার বর্গীয় জয় জয় বফলা ল প্রজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় পথ নির্দেশ করে। তেমনই একজন হলেন উত্তম কুমার। বাঙালির হৃদয়ে যাঁর স্থান শুধু একজন অভিনেতা হিসেবে নয়, বরং এক অনবদ্য স্বপ্ন স্রষ্টা এবং সাংস্কৃতিক প্রতিচ্ছবি হিসেবে। 1950-এর দশক থেকে 1980-র দশক পর্যন্ত প্রায় 3 দশক ধরে তিনি বাংলা চলচ্চিত্রকে শুধু সমৃদ্ধই করেননি, আন্তর্জাতিক মঞ্চেও এর পরিচিতি বৃদ্ধি করেছিলেন। তাকে নিছক একজন অভিনেতা বললে তার বিশাল ব্যক্তিত্বকে খর্ব করা হয়। তিনি ছিলেন একাধারে পরিচালক, প্রযোজক, সুরকার এবং সর্বোপরি বাঙালি চিরন্তন মহানায়ক। মহানায়ক উদ্ধৃতির মধ্যে 1926 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর কলকাতার আহিরি টোলায় তিনি জন্মগ্রহণ করেন। অভিনয় জীবনের শুরু ও সংগ্রাম। উত্তম কুমারের অভিনয় জীবন ফুলের বিছানা ছিল না, বরং ছিল কাঁটার মুকুট। তার প্রকৃত নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। 1948 খ্রিস্টাব্দে দৃষ্টিদান ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে পদার্পণ। কিন্তু প্রথম দিকের ছবিগুলো যেমন কামনা, মর্যাদা, ওরে যাত্রী, সঞ্জীবনী ইত্যাদি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। টানা 7টি ছবি ফ্লপ হওয়ার পর তাঁর পালে জোটে ফ্লপ মাস্টার উপাধি। স্টুডিও পাড়ায় তিনি উপহাসের পাত্রে পরিণত হয়েছিলেন, কিন্তু তাঁর অদম্য জেদ এবং অভিনয় শিল্পের প্রতি গভীর ভালোবাসা তাকে থামতে দেয়নি। এই কঠিন সময়েই তাঁর জীবনে আসে মোড় ঘোরানো ছবি নির্মল দে পরিচালিত 74.5 1953। এই ছবিতে সুচিত্রা সেনের সঙ্গে তাঁর জুটি দর্শকের মন জয় করে নেয় এবং বাঙালি চলচ্চিত্র জগতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এই ছবি তাকে প্রথমবার সাফল্যের স্বাদ দেয় এবং পরবর্তীকালের উত্তম সুচিত্রা জুটির ভিত তৈরি করে দেয়, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক স্বর্ণ যুগের সূচনা করেছিল। বহুমাত্রিক অভিনয় শৈলী। উত্তম কুমারের অভিনয়কে কোনো নির্দিষ্ট ছকে বাঁধা যায় না। তিনি ছিলেন একাধারে রোম্যান্টিক, কমেডিয়ান, ট্র্যাজিক এবং চরিত্রাভিনেতা। এই বহুমুখী অভিনয় ক্ষমতাই তাকে মহানায়কের আসনে বসিয়েছিল। রোম্যান্টিক নায়ক। নিঃসন্দেহে উত্তম কুমার ছিলেন বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী রোম্যান্টিক নায়ক। তার হাসি, তার চাহনি, তার রোম্যান্টিক সংলাপ বলার ভঙ্গি সবকিছুই ছিল অতুলনীয়। হারানো সুর 1957, সপ্তপদী 1961, সাগরিকা 1956, পথে হলো দেরি 1957,
সাপমোচন 1955, এই ছবিগুলিতে তার রোম্যান্টিক অভিব্যক্তি এতটাই জীবন্ত ছিল যে প্রতিটি যুবক যুবতীর হৃদয়ে তিনি প্রেমের প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। বিশেষত সুচিত্রা সেনের সঙ্গে তার রসায়ন ছিল অবিস্মরণীয়, যা আজও বাঙালি দর্শককে মুগ্ধ করে। ব্যতিক্রমী চরিত্রে অভিনয়। উত্তম কুমার কেবল রোম্যান্টিক চরিত্রেই আটকে থাকেননি, তিনি নিজেকে ভেঙেছেন এবং গড়েছেন বারবার। অ্যান্টনি ফিরিঙ্গি 1967 ছবিতে একজন পর্তুগিজ কবির চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে জাতীয় পুরস্কার এনে দেয়। সত্যজিৎ রায়ের নায়ক 1966 ছবিতে অরিন্দম মুখার্জির চরিত্রে একজন সফল কিন্তু একাকী চলচ্চিত্র তারকার মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে তিনি যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন তা এক কথায় অসাধারণ। তপন সিংহের চিড়িয়াখানা 1967 ছবিতে ব্যোমকেশের মতো গোয়েন্দা চরিত্রে তার সংযত ও বুদ্ধিদীপ্ত অভিনয় এবং অমানুষ 1975 ছবিতে একজন হতাশাগ্রস্ত মদ্যপের চরিত্রে তার সাবলীল অভিনয় প্রমাণ করে তিনি যে কোনো ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারতেন। পৃষ্ঠা 139। এছাড়াও যুক্তি তক্ক আর গপ্প 1974 ছবিতে ঋত্বিক ঘটকের সঙ্গে তার ছোট কিন্তু শক্তিশালী উপস্থিতি তার অভিনয় প্রতিভারই সাক্ষ্য বহন করে। চলচ্চিত্র জগতে প্রভাব ও অবদান। উত্তম কুমার কেবল একজন সফল অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র শিল্পের এক স্তম্ভ। তার উপস্থিতি একটি ছবির বাণিজ্যিক সাফল্যের চূড়া। তার হাত ধরেই বাংলা চলচ্চিত্র সর্বভারতীয় স্তরে পরিচিতি লাভ করে। বোম্বে, বর্তমান মুম্বাই চলচ্চিত্র জগতেও তিনি তার প্রভাব বিস্তার করেছিলেন। যেমন ছোটি সি মুলাকাত 1967, অমানুষ 1975, আনন্দ আশ্রম 1977 ইত্যাদি হিন্দি ছবিতে তার অভিনয় তাকে সর্বভারতীয় পরিচিতি এনে দেয়। তিনি নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা ছিলেন। তার স্টাইল, তার সংলাপ বলার ভঙ্গি, তার ব্যক্তিত্ব সবকিছুই নবীন অভিনেতাদের কাছে অনুকরণীয় ছিল। তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে কেবল মেধা নয়, অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমেও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। পরিচালনা ও প্রযোজনা। উত্তম কুমার কেবল ক্যামেরার সামনেই নন, ক্যামেরার পেছনেও তার অবদান অনস্বীকার্য। তিনি একজন সফল পরিচালক ও প্রযোজকও ছিলেন। কাল তুমি আলেয়া 1966, বনপলাশির পদাবলী 1973, শুধু একটি বছর 1966 তার পরিচালিত ছবিগুলো তার শিল্পবোধ ও নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। তার প্রযোজনা সংস্থা উত্তম কুমার ফিল্মস বাংলা চলচ্চিত্রে বেশ কিছু উল্লেখযোগ্য ছবি উপহার দিয়েছে। তার এই বহুমুখী প্রতিভা চলচ্চিত্র শিল্পের প্রতি তার গভীর দায়বদ্ধতাকেই প্রমাণ করে। ব্যক্তিগত জীবন ও জনমানসের প্রভাব। উত্তম কুমার কেবল একজন তারকা ছিলেন না, তিনি ছিলেন বাঙালির আবেগ, বাঙালির স্বপ্ন, বাঙালির ভালোবাসার এক অবিচ্ছেদ্য অংশ। তার ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহে শেষ ছিল না। 1980 খ্রিস্টাব্দের 24 জুলাই তার অকাল প্রয়াণ ছিল বাংলা চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি। সেদিন শ্মশানঘাটে জনসমুদ্র প্রমাণ করেছিল তিনি কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাঙালির পরিবারেরই একজন সদস্য। তার প্রতি এই অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা তাকে অমরত্ব দান করেছে। তিনি বাঙালি সংস্কৃতির সঙ্গে এমনভাবে মিশে গেছেন যে আজও তিনি প্রতিটি বাঙালির হৃদয়ে মহানায়ক হিসেবেই বিরাজমান। উপসংহার। উত্তম কুমার নামের এই জাদুকর বাঙালি সংস্কৃতিতে এক
অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। তার অভিনয়, তার ব্যক্তিত্ব, তার শিল্পকর্ম সব মিলিয়ে তিনি বাংলা চলচ্চিত্রকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। তার প্রয়াণের এত বছর পরেও তার অভিনীত চলচ্চিত্রগুলি সমানভাবে প্রাসঙ্গিক এবং জনপ্রিয়। তিনি দেখিয়েছিলেন কিভাবে এক চরম সংগ্রামের মধ্য দিয়েও শিল্পের প্রতি ভালোবাসা এবং অদম্য জেদ মানুষকে কিংবদন্তিতে পরিণত করতে পারে। উত্তম কুমার ছিলেন, আছেন এবং থাকবেন বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র, যার আলোয় আজও আলোকিত হয় বাঙালির মন ও শিল্প ভাবনা। তার অবদান কেবল কয়েকটি চলচ্চিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, তা মিশে আছে বাঙালির চিরায়ত চলচ্চিত্র প্রেম এবং স্বপ্নীল দন্তেশয় বফলা পয় নয় হর্ষই ল, পয় দন্তের নয় হর্ষই ল, স্বপ্নীল আকাঙ্ক্ষার সঙ্গে। 20 প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। উৎপল দত্ত, রসখণ্ডত্তা প ল, উৎপল দ তয় তয় দত্ত। জন্ম 1929 খ্রিস্টাব্দের 29 মার্চ। পিতা গিরিজা প্রসাদ দত্ত। শিক্ষা জীবন সেন্ট সেভিয়ার্স কলেজিয়েট স্কুল, কলকাতা প্রেসিডেন্সি কলেজ। কর্মজীবন লিটল থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা, LTG। নাট্যকর্ম টিনের তলোয়ার, কল্লোল, মানুষের অধিকার, সূর্য শিকার, মহাবিদ্রোহ। চলচ্চিত্র ও অভিনয় সত্যজিৎ রায়ের আগন্তুক 1991, হীরক রাজা দেশে 1980, জয় বাবা ফেলুনাথ 1979 এবং মৃণাল সেনের ভুবন সোম 1969। মৃত্যু 1993 খ্রিস্টাব্দের 19 আগস্ট। উত্তর উৎপল দত্ত। বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে এমন কিছু মানুষ আসেন যারা কেবল একটি ধারা তৈরি করেন না, বরং একটি সম্পূর্ণ যুগকে তাঁদের সৃজনশীলতা দিয়ে প্রভাবিত করেন। উৎপল দত্ত ছিলেন তেমনই এক ব্যতিক্রমী প্রতিভা, যার বর্ণময় জীবন এবং নাটকীয় অবদান বাংলা নাটক ও চলচ্চিত্রকে এক নতুন মাত্রা দিয়েছিল। অভিনেতা, নাট্যকার, পরিচালক, রাজনৈতিক কর্মী, বহুমুখী প্রতিভার অধিকারী উৎপল দত্ত শুধু মঞ্চেই নয়, বাঙালি মননেও এক বিপ্লবী ছাপ রেখে গেছেন। তার জীবন ছিল নিরন্তর পরীক্ষা নিরীক্ষার এক ক্ষেত্র, যা বাংলা নাটকের চিরাচরিত ধারণাকে ভেঙে দিয়েছিল এবং এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। শৈশব ও শিক্ষার জীবন। প্রারম্ভিক প্রেরণা 1929 খ্রিস্টাব্দের 29 মার্চ। অবিভক্ত বাংলার বরিশাল জেলায় উৎপল দত্তের জন্ম। তার বাবা ছিলেন গিরিজা প্রসাদ দত্ত। উৎপল দত্তের শিক্ষা জীবন শুরু হয়েছিল সেন্ট সেভিয়ার্স কলেজিয়েট স্কুল থেকে। এরপর তিনি ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা লাভ করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে। ছাত্রাবস্থাতেই তার মধ্যে নাটকের প্রতি গভীর আগ্রহ জন্মায়। বিশেষত শেক্সপিয়ারের প্রতি তাঁর ছিল প্রবল টান। 1940-এর দশকে তিনি প্রেসিডেন্সি কলেজের একটি নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত হন এবং সেখানে তাঁর অভিনয় প্রতিভার স্ফুরণ ঘটে। এই সময় থেকেই তিনি পাশ্চাত্যের নাট্য ভাবনা এবং প্রাচ্যের নিজস্ব ধারার মধ্যে এক সেতু বন্ধন তৈরির চেষ্টা শুরু করেন, যা তাঁর পরবর্তী নাট্য জীবনে সুস্পষ্ট হয়ে ওঠে। লিটল থিয়েটার গ্রুপ ও গণনাট্যের যাত্রা। উৎপল দত্তের নাট্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় 1948 খ্রিস্টাব্দে, যখন তিনি লিটল থিয়েটার গ্রুপ LTG প্রতিষ্ঠা করেন। এটি ছিল মূলত ইংরেজি নাটক মঞ্চায়নের একটি প্রয়াস। শেক্সপিয়ারের ওথেলো, ম্যাকবেথ, হ্যামলেট ইত্যাদি নাটকে তার অভিনয় প্রশংসিত হয়, কিন্তু উৎপল দত্তের মনে ছিল সমাজ পরিবর্তনের এক গভীর বাসনা। পৃষ্ঠা 140। খুব দ্রুতই তিনি অনুধাবন করেন যে
নাটকের মাধ্যমে বৃহত্তর জনসমাজের কাছে পৌঁছতে হলে গণমানুষের ভাষায় কথা বলতে হবে। পৃষ্ঠা 140। এই ভাবনা থেকেই তিনি ইংরেজি নাটক ছেড়ে বাংলায় রূপান্তরিত হন এবং ভারতীয় গণনাট্য সংঘ IPTA এর সঙ্গে যুক্ত হন। প্যারা 1953 খ্রিস্টাব্দে তিনি IPTA ছেড়ে লিটল থিয়েটার গ্রুপকে একটি পূর্ণাঙ্গ পেশাদার নাট্য দল হিসেবে গড়ে তোলেন। এখানেই তার রাজনৈতিক সচেতনতা এবং নাট্যভাবনার এক বিস্ময়কর সংমিশ্রণ ঘটে। 1950 ও 60-এর দশকে তিনি একের পর এক সাড়া জাগানো রাজনৈতিক নাটক রচনা ও নির্দেশনা করেন, যা তৎকালীন সমাজ ও রাজনীতির প্রতি ছিল এক তীক্ষ্ণ ব্যঙ্গ এবং প্রতিবাদ। নাট্যকর্ম ও রাজনৈতিক সচেতনতা। উৎপল দত্তের নাটকে রাজনৈতিক এবং সামাজিক বার্তা ছিল সুস্পষ্ট। তিনি মনে করতেন নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে টিনের তলোয়ার 1971। এই নাটকটি বাংলা পেশাদার থিয়েটারের সংকট, তার সীমাবদ্ধতা এবং এর মধ্যে থেকে নতুন ধারার উত্থানের এক শক্তিশালী চিত্র তুলে ধরে। কল্লোল 1965। 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের পটভূমিতে রচিত এই নাটকটি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের এক জ্বলন্ত দলিল। এই নাটকের জন্য উৎপল দত্তকে গ্রেফতারও হতে হয়েছিল, যা তার আপোষহীন মনোভাবের প্রমাণ। মানুষের অধিকার 1972। এটি ছিল জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে লেখা এক প্রতিবাদী নাটক, যা মানুষের মৌলিক অধিকারের পক্ষে জোরালো সওয়াল করে। সূর্য শিকার 1968। এই নাটকটি ছিল সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে এক কড়া আঘাত। মহাবিদ্রোহ 1982। সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত এই নাটকটি ছিল উপনিবেশবাদের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম সুসংগঠিত প্রতিরোধের এক বিস্তৃত চিত্র। তার নাটকের রাজনৈতিক সচেতনতার পাশাপাশি দর্শককে মুগ্ধ করার মতো আকর্ষণীয় গল্প এবং শক্তিশালী সংলাপ থাকত। তিনি নাটকের মধ্যে ব্যঙ্গ, বিদ্রূপ এবং তীক্ষ্ণ হাস্যরস ব্যবহার করে সামাজিক অসঙ্গতিগুলোকে তুলে ধরতেন। গণনাট্য আন্দোলনের আদর্শকে তিনি মঞ্চে প্রতিষ্ঠিত করেছিলেন, যেখানে দর্শক এবং অভিনেতা উভয়েই সামাজিক পরিবর্তনের এক বৃহত্তর প্রক্রিয়ার অংশ হয়ে উঠত। চলচ্চিত্র ও অভিনয়। মঞ্চ থেকে রূপালী পর্দা কেবল মঞ্চেই নয়, চলচ্চিত্র জগতেও উৎপল দত্তের অবদান অনস্বীকার্য। তিনি একাধারে অভিনেতা, পরিচালক এবং চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। তার অভিনয় ক্ষমতা ছিল এতটাই শক্তিশালী যে তিনি যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারতেন। সত্যজিৎ রায়ের আগন্তুক 1991, হীরক রাজার দেশে 1980, জয় বাবা ফেলুনাথ 1979 এবং মৃণাল সেনের ভুবন সোম 1969 চলচ্চিত্রে তার অভিনয় তাকে সর্বভারতীয় পরিচিতি এনে দেয়। বাণিজ্যিক হিন্দি ও বাংলা ছবিতেও তিনি অভিনয় করেছেন, যেমন গোলমাল 1979, শৌখিন 1975, সাহেব 1981 ইত্যাদি। তার স্বকীয় অভিনয় শৈলী এবং কথা বলার ধরন তাকে এক ভিন্ন উচ্চতায় স্থাপন করেছিল। তিনি নিজেই কিছু চলচ্চিত্র পরিচালনাও করেছিলেন, যার মধ্যে মেঘ 1961, বোঝে না সে বোঝে না 1966 উল্লেখযোগ্য। উপসংহার। এক বিপ্লবী নাট্যকার ও চিরন্তন শিল্পী 1993 খ্রিস্টাব্দের 19 আগস্ট উৎপল দত্তের জীবনাবসান হয়, কিন্তু তার নাটক, তার অভিনয় এবং তার বিপ্লবী চিন্তাধারা আজও বাংলা নাট্যপ্রেমীদের অনুপ্রেরণা যোগায়।
তিনি ছিলেন এমন একজন শিল্পী যিনি নিজের শিল্পকে সমাজের আয়না হিসেবে ব্যবহার করেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং মানুষকে সচেতন করার কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। উৎপল দত্তের অবদান কেবল নাটকের সীমাবদ্ধ গণ্ডিতে আবদ্ধ নয়, তা বাঙালির সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। তিনি প্রমাণ করে গেছেন যে শিল্প কেবল বিনোদন নয়, তা প্রতিবাদের ভাষা হতে পারে, প্রতিবাদের অস্ত্র হতে পারে। বাংলা নাটকের ইতিহাসে তিনি এক চিরস্মরণীয় নাম, যার কর্ম ও জীবন আজও প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণামূলক। 21 প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। সুনীল গঙ্গোপাধ্যায়। জন্ম 1934 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর, অধুনা বাংলাদেশের মাদারীপুর জেলায়। ছদ্মনাম নীল লোহিত। শিক্ষাজীবন হিন্দু স্কুল থেকে মাধ্যমিক এবং সুরেন্দ্রনাথ কলেজ থেকে IA পাস, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA ডিগ্রি লাভ। পত্রিকা প্রকাশন কৃত্তিবাস। সাহিত্য কীর্তি, কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন। আমি কিরকমভাবে বেঁচে আছি, বন্দি শিবির থেকে, হঠাৎ নীরার জন্য। উপন্যাস প্রথম আলো, সেই সময়, অরণ্যের দিনরাত্রি, স্বর্গ যখন দূরে, জ্যোৎস্না কুমারীর বনবাস, রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার, ভয়ঙ্কর সুন্দর, সবুজ দ্বীপের রাজা, মিশর রহস্য। পুরস্কার: সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, শরৎ স্মৃতি পুরস্কার। মৃত্যু 2012 খ্রিস্টাব্দের 23 অক্টোবর। উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়। বাংলা সাহিত্যের আকাশে এমন কিছু নক্ষত্র আছেন যারা তাঁদের আলোকছটায় একাধিক ধারাকে উজ্জ্বল করে তোলেন। সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন তেমনই এক ব্যতিক্রমী সাহিত্যিক, যার অবাধ বিচরণ ছিল কবিতা, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য, এমনকি সাংবাদিকতার জগতেও। তার কলম যেমন ধারণ করেছে এক বিদ্রোহী তারুণ্যের ভাষা, তেমনি চিত্রিত করেছে বাঙালির আটপৌরের জীবন, ইতিহাস ও রোমাঞ্চকে। 90-এর দশকের গোড়ার দিকে জন্ম নেওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে তিনি হয়তো এক পরিচিত নাম, কিন্তু তার সাহিত্যকর্মের বিশালতা এবং বহুমুখী অবদান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। জন্ম ও শিক্ষা। চেতনার উন্মেষ 1934 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর, অধুনা বাংলাদেশের মাদারীপুর জেলায় সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম। পৃষ্ঠা 141। তার শৈশব কেটেছে ফরিদপুরে। দেশভাগের পর তাঁদের পরিবার চলে আসে কলকাতায়। এখানকার হিন্দু স্কুল থেকে মাধ্যমিক এবং সুরেন্দ্রনাথ কলেজ থেকে IA পাশ করেন তিনি। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA ডিগ্রি লাভ করেন। তার ছাত্র জীবন থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ ছিল। এই সময়েই তিনি সমমনা বন্ধুদের সঙ্গে সাহিত্য চর্চায় ব্রতী হন এবং তাঁদের হাত ধরেই এক নতুন কাব্যধারার সূচনা হয়, যা পরবর্তীকালে কৃত্তিবাস, কয়রিফলা, তয় তয় হর্ষই, বয়াকার দন্তেশ, কৃত্তিবাস নামে পরিচিতি লাভ করে। তার শিক্ষা জীবনের এই পর্বটি তাঁর সাহিত্যিক চেতনার উন্মেষ ঘটিয়েছিল। কৃত্তিবাস ও নতুন কাব্যধারার সূত্রপাত। তারুণ্যের বিদ্রোহী সুর সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্যিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল কৃত্তিবাস পত্রিকার প্রকাশন। 1953 খ্রিস্টাব্দে তরুণ কবিদের নিয়ে তিনি এই পত্রিকা শুরু করেন, যা বাংলা কবিতায় এক নতুন দিগন্ত উন্মোচন করে। প্রচলিত ধারার বাইরে গিয়ে কৃত্তিবাস তারুণ্যের বিদ্রোহ, নতুন ভাবনা এবং নাগরিক জীবনের জটিলতাকে কবিতায় তুলে ধরে।
সুনীল গঙ্গোপাধ্যায় এই পত্রিকার মধ্য দিয়ে যে কাব্য আন্দোলন গড়ে তোলেন তা পরবর্তী প্রজন্মের কবিদের কাছেও এক অনুপ্রেরণা হয়ে ওঠে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে একা এবং কয়েকজন, আমি কিরকমভাবে বেঁচে আছি, বন্দি শিবির থেকে, হঠাৎ নীরার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তার কবিতা এক ধরনের আত্মজৈবনিকতা, অস্থিরতা এবং রোমান্টিকতা পরিলক্ষিত হয়, যা তরুণ পাঠককে আকৃষ্ট করত। তিনি কবিতার মাধ্যমে নাগরিক যন্ত্রণাকে যেমন তুলে ধরেছেন, তেমনি খুঁজেছেন প্রেম ও অস্তিত্বের গভীর অর্থ। উপন্যাসের ভুবন, ইতিহাস, রোমাঞ্চ ও ব্যক্তি জীবনের টানাপোড়েন কবিতার পাশাপাশি উপন্যাস রচনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের সিদ্ধহস্ততা ছিল তুলনাহীন। তার উপন্যাসের ব্যাপ্তি ছিল বিশাল। একদিকে যেমন তিনি ঐতিহাসিক উপন্যাস রচনা করেছেন, তেমনি লিখেছেন সামাজিক, মনস্তাত্ত্বিক ও অ্যাডভেঞ্চার ধর্মী কাহিনী। ঐতিহাসিক উপন্যাস, তার কলমে উঠে এসেছে ইতিহাসের জীবন্ত চরিত্ররা। প্রথম আলো উপন্যাসে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ প্রমুখ মহান ব্যক্তিত্বের জীবন ও সময়কে অসাধারণ মুন্সিয়ানা দিয়ে চিত্রিত করেছেন। সেই সময় উপন্যাসে তিনি 19 শতকের কলকাতার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই দুটি উপন্যাসই বাংলা সাহিত্যে ক্লাসিকের মর্যাদা লাভ করেছে এবং তাঁকে বিপুল খ্যাতি এনে দিয়েছে। রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার, শিশু কিশোরদের জন্য তিনি সৃষ্টি করেছেন এক অবিস্মরণীয় গোয়েন্দা চরিত্র কাকাবাবু। কাকাবাবু ও সন্তুর অ্যাডভেঞ্চার সিরিজ যেমন ভয়ঙ্কর, সুন্দর, সবুজ দ্বীপের রাজা, মিশর রহস্য বাঙালি শিশুদের কাছে এক দারুণ আকর্ষণ। এই চরিত্রগুলির মধ্য দিয়ে তিনি পাঠকদের কল্পনা শক্তিকে উস্কে দিয়েছেন এবং তাদের মধ্যে কৌতূহল ও অনুসন্ধিৎসা জাগিয়ে তুলেছেন। সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস, তার উপন্যাসে ব্যক্তি জীবনের জটিলতা সম্পর্কে টানাপোড়েন এবং সমাজে নানা দিক উঠে এসেছে। নীরা চরিত্রটি তাঁর দন্তের 9 দীর্ঘই বয়শূন্য রয়কার। নীরা চরিত্রটি তাঁর একাধিক উপন্যাসে ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থিত হয়েছে, যা তাঁর প্রেম ও বিরহের এক চিরন্তন প্রকাশ। অরণ্যের দিনরাত্রি উপন্যাসে নাগরিক জীবনের একঘেয়েমি থেকে মুক্তির সন্ধানে বেরিয়ে পড়া 4 বন্ধুর কাহিনী তিনি যেভাবে তুলে ধরেছেন তা আজও প্রাসঙ্গিক। স্বর্গ যখন দূরে, জ্যোৎস্না কুমারীর বনবাস ইত্যাদি উপন্যাস তার মনস্তাত্ত্বিক গভীরতার পরিচয় বহন করে। অন্যান্য অবদান, বিচিত্রমুখী সাহিত্যিক সত্তা সুনীল গঙ্গোপাধ্যায় কেবল কবিতা আর উপন্যাসের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন এক বিচিত্রমুখী সাহিত্যিক সত্তা। তিনি অজস্র ছোট গল্প লিখেছেন, যার প্রতিটি জীবনের গভীর সত্যকে তুলে ধরে। তার ভ্রমণ কাহিনীগুলি পাঠককে নতুন স্থানের স্বাদ দিত। নীললোহিত ছদ্মনামে লেখা তাঁর রচনাগুলিতে এক স্বকীয় ভঙ্গিমা পরিলক্ষিত হয়, যেখানে তিনি নিজের জীবন দর্শন ও পর্যবেক্ষণকে সহজ অথচ বুদ্ধিদীপ্ত ভাষায় তুলে ধরতেন। সাংবাদিক হিসেবেও তাঁর অবদান ছিল। বিভিন্ন পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং সেখানে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণশীলতা ফুটে উঠত। শিশু সাহিত্য রচনায়ও তিনি ছিলেন সিদ্ধহস্ত। স্বীকৃতি ও প্রভাব, একজন সাহিত্য সম্রাটের যাত্রা। সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর সাহিত্যকর্মের জন্য অজস্র পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। 1985 খ্রিস্টাব্দে তিনি সেই সময় উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন, যা তাঁর সাহিত্য জীবনের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এছাড়াও আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, শরৎ স্মৃতি পুরস্কার সহ অসংখ্য সম্মান তিনি অর্জন করেছেন।
তার রচনা বহু ভাষায় অনূদিত হয়েছে এবং তার উপন্যাসগুলি চলচ্চিত্র ও ধারাবাহিকে রূপায়িত হয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তার সাহিত্য বাংলা পাঠকের রুচি এবং চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। উপসংহার: 2012 খ্রিস্টাব্দের 23 অক্টোবর এই মহান সাহিত্যিকের জীবনাবসান ঘটে, কিন্তু তার রেখে যাওয়া সাহিত্যকর্ম আজও বাংলা ভাষাভাষী পাঠকের কাছে এক অমূল্য সম্পদ। সুনীল গঙ্গোপাধ্যায় কেবল একজন সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন এক যুগের প্রতীক, এক নবজাগরণের দূত। তার সাহসী লেখনী, তার অদম্য সৃজনশীলতা এবং সাহিত্যের প্রতি তার গভীর ভালোবাসা তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে এক অবিস্মরণীয় আসনে প্রতিষ্ঠিত করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে তিনি শুধু একটি সিলেবাসের অংশ নন, বরং এক আলোকবর্তিকা যা তাদের জীবন ও সাহিত্য বোধকে আলোকিত করতে পারে। তিনি প্রমাণ করে গেছেন সাহিত্য কেবল অক্ষর সাজানো নয়, তা জীবনকে অনুভব করার, জীবনকে নতুন করে দেখার এক শক্তিশালী মাধ্যম। পড়া চলছে পরের ফাইলে।